ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে আহত 2 বাংলাদেশি। মেহেরপুর সীমান্ত দিয়ে 19 জনকে ফেরত হেফাজতে নিয়েছে পুলিশ। 10 দফা দাবিতে সারা দেশে চলছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের আধাবেলা ধর্মঘট। বিপাকে পড়েছেন গণপরিবহন চালকরা। সব পাম্পে যাচ্ছি, দেখা যাচ্ছে যে কোনো পাম্পে আমাকে তেল দিচ্ছে না। মালিক সমিতি থেকে বলছে যে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখো। জনমত ও জন আকাঙ্ক্ষা তৈরিতে চট্টগ্রামে এনসিপির পথসভা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকলেও সংকট নিরসনের চেষ্টাও আছে বললেন হাসনাত। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই। এইটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। স্বাগত সবাইকে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। আবারও সীমান্তে বিএসএফের গুলি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আহত হয়েছেন 2 বাংলাদেশি। শনিবার রাতে খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায় স্থানীয় রবিউল আজাদ সহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। তখনই বিএসএফ জওয়ানরা তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ রবিউল ও আজাদ। বাকিরা তাদের উদ্ধার করে নিয়ে যায় সদর হাসপাতালে। এই বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ এর সাথে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। বিভিন্ন সময় ভারতে কাজের জন্য যাওয়া 19 বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ। ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে 9 শিশু ও 5 নারী রয়েছেন, বাকিরা পুরুষ। পুলিশ জানিয়েছে সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করছে কিছু মানুষ। এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন, থাকতেন হরিয়ানা রাজ্যে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। দশ দফা দাবিতে সারা দেশে চলছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের আধা বেলার ধর্মঘট। সকাল 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর 2টা পর্যন্ত। বন্ধ রয়েছে সব পাম্প। তেল উত্তোলন আর পরিবহন বন্ধ রেখেছেন মালিকরা। তেল বিক্রির কমিশন ন্যূনতম 7 ভাগ করে। বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ। নথিপত্র যাচাইয়ের নামে যত্রতত্র ট্যাঙ্ক লরি না থামানো সহ 10 দফা দাবি তাদের। এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন গণপরিবহন চালকরা। পাম্প গিয়ে ফিরে যাচ্ছেন তারা। তো এখানে আমি সব পাম্পে যাচ্ছি, দেখা যাচ্ছে যে কোনো পাম্পে আমাকে তেল দিচ্ছে না। পাম্পে তেল থাকা সত্ত্বেও আমাদেরকে তেল দিচ্ছে না। আমার এই ব্যাংকের কাছে খুব ডিলে আছে, আমি খুব ঝামেলায় পড়ে গেলাম। মালিক সমিতি থেকে বলছে যে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখো, তো আমরা এই কারণে বন্ধ রাখছি। এ বিষয়ে সবশেষ আপডেট জানবো। আমাদের সহকর্মী কাউসার হোসেন যুক্ত আছেন আমাদের সঙ্গে। কাউসার, এই পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘটের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সোহার, 10 দফা দাবিতে ভোর 6টা থেকেই কিন্তু বরিশালের যে পেট্রোল পাম্পগুলো, সেই পেট্রোল পাম্পগুলো ধর্মঘটে গিয়েছে সারা দেশের পেট্রোল পাম্প মালিক সমিতির ঐক্য পরিষদের সাথে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ 1 মিনিট আগে থেকে বরিশালের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, বেশ কিছু পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে তেল বিক্রি শুরু হয়েছে। এবং এখানকার যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে ঢাকা থেকে তাদের যারা ধর্মঘট আহ্বান করেছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ, সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে জানিয়েছেন যে সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, যাদের কাছে তাদের দাবি দেওয়া ছিল, তাদের আশ্বাস দেওয়া হয়েছে। এবং আশ্বাসের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে পেট্রোল পাম্পগুলোতে ফোন করে জানিয়েছেন যে তাদের যে ধর্মঘট আপাতত তারা স্থগিত করেছেন। যেটা দুপুর 2টা পর্যন্ত হওয়ার কথা ছিল, সেটি 12:30টায় শেষ হয়েছে। এবং সেই ঘোষণার পরপরই কিন্তু বরিশালের পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হয়েছে। এবং সামনে যদি কোনো নির্দেশনা আসে সেই অনুযায়ী তারা আরো পদক্ষেপ নেবেন। সোহার। কাউসার, আপনাকে ধন্যবাদ।
খুলনা নগরীতে চলছে দুদকের গণশুনানি। এতে সরকারি দপ্তরগুলোতে সেবা নিতে যাওয়ার মানুষের অভিযোগ শুনছেন তারা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, শুনানিতে কি কি ধরনের অভিযোগ উঠে এসেছে এবং এই বিষয়ে দুদকই বা কি বলছে, একটু বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে যারা ভুক্তভোগী নাগরিক রয়েছে তারা নানান ধরনের তাদের অভিযোগের কথা তুলে ধরেছেন, যেমন স্বাস্থ্যক্ষেত্রে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে, কিভাবে ঘুষ গ্রহণ করে স্বাস্থ্য বিভাগের যারা চিকিৎসক সহ কর্মকর্তারা রয়েছে, একই সঙ্গে স্কুল পর্যায়ে সহ বিভিন্ন প্রশাসনে কিভাবে মানুষ ঠকছে সেই বিষয়গুলো এখানে উপস্থাপন হচ্ছে। আমরা যদি এই মুহূর্তে দেখাই যে মঞ্চের বাদিকটা রয়েছে, সেবা প্রত্যাশী যারা রয়েছে, যারা অভিযোগটা করছে তারা বসে আছে, এবং মঞ্চের ডান পাশে যে জায়গাটা আছে তারা এই মুহূর্তে উত্তর দিচ্ছে যে সেই সংশ্লিষ্ট লোক সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের বক্তব্য তুলে ধরছেন। এবং যে সমস্ত কমিশনার রয়েছে এখানে আজকের এই অনুষ্ঠানে দুইজন কমিশনার রয়েছেন, একজন হচ্ছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, যিনি কমিশনার তদন্তের দায়িত্ব পালন করছেন, এবং আরেকজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হাফিজ আহসান ফরিদ, যিনি কমিশনার অনুসন্ধান। দুজন কমিশনার সহ দুদকের ঢাকার বিভিন্ন কর্মকর্তারা এবং এই অঞ্চলের যে জেলা সমন্বিত অফিসটি রয়েছে সেই অফিসের কর্মকর্তারা উপস্থিত রয়েছে। এখানে যেটি বলা হচ্ছে, খুলনাতে যে সমস্ত সরকারি দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে মানুষ সেবা গ্রহণ করছে প্রতিনিয়ত, এবং সেই সেবা গ্রহণ কিভাবে বিলম্বিত হচ্ছে, কিভাবে ঘুষ গ্রহণ করা হচ্ছে এবং মানুষ কিভাবে প্রতিনিয়ত ঠকছেন সেই বিষয়গুলো এখানে নিষ্পত্তি করা হচ্ছে। প্রবীর বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিভেদ রয়েছে তেমনি জাতীয় সংকট উত্তরণের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত, এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে বন্দরনগরীর 2 নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত আর জন আকাঙ্ক্ষা গড়তে পথসভা বের করে দলটি। এ সময় হাসনাত বলেন, দেশে যখনই সংকট এসেছে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দল এবং ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে। এ সময় অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে দলীয় ট্যাগিং দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। জানান, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, কোনো দলের হয়ে নয়। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই। এইটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন বেটিং এর জাল। চমকপ্রদ বিজ্ঞাপন আর লোভনীয় ফাঁদে পা দিচ্ছেন অনেকে। দ্রুত সময়ের মধ্যে কয়েক গুণ টাকা আয়ের লক্ষ্যে বিনিয়োগ করছেন তারা। লগ্নির জন্য টাকা জোগাতে কেউ কেউ জড়িয়ে পড়ছে নানা অপরাধে। হ্যাঁ ভাই, ফোন থেকে টাকা ইনকাম করা যায়, এখন আমি গেম খেলে টাকা ইনকাম করি। রাতারাতি বড়লোক হবার নেশায় অনলাইন জুয়ায় টাকা লগ্নি করেছিলেন এই যুবক। লাভ তো দূর, লগ্নিকৃত টাকা নিয়েও গায়েব বেটিং সাইটের এজেন্ট। সবসময় কথা হইতো, ভাই আপনি কত দিলেন, কত তুলতে পারলেন, কত হারলেন, প্রতিনিয়ত কথা হইতো। পরে যখন অনেক বড় একটা অ্যামাউন্ট যখন আমার একবারে নিয়ে নেয় এক রাত্রে, সকালবেলা আমি আইডিও আর পাই না, আর নাম্বার তো মনে করেন যার কোনো কথাবার্তা তাদের সাথে কিছুই আমার আর হয় না। একই রকম গল্প আরেক যুবকের। ফ্রিল্যান্সিং এর আশা থেকে জড়িয়ে পড়েন বেটিংয়ে। কারি কারি টাকা হারানোর পর এখন দিশেহারা সে। প্রথমে আমার টেলিগ্রামে একটা মেসেজ আসে যে আপনি পার্ট টাইম জব করার জন্য প্রস্তুত কিনা। তখন আমি রাজি হই। প্রথম স্টেপে আমাকে 850 টাকা ফি দেয়, দ্বিতীয় স্টেপে 10,000 টাকা ডিপোজিট করা লাগে। তখন আবার 97,000 টাকা ডিপোজিট করতে বলে। 97,000 টাকা ডিপোজিট করে কমপ্লিটলি সম্পূর্ণ তুলে নিতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা জুড়ে এরকম ভুক্তভোগীর তালিকা দিনকে দিন বাড়ছেই। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জুয়ারির সংখ্যাও। বেটিংয়ের জন্য টাকা জোগাতে অপরাধে জড়িয়ে পড়ছে কেউ কেউ। অনেকে এই টাকার জোগাড় করতে গিয়ে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার ফলে সময় মতো পরিশোধ করতে না পারাতে আত্মহননের পথ খুঁজে নিচ্ছে। যে খেলছে সে আর যে খেলাচ্ছে, এদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ। তারা দুইজন না জানানো পর্যন্ত বাইরের মানুষ তৃতীয় পক্ষ তো জানতে পারছে না। প্রথমে ডিপোজিট করলে পাবেন 50% বোনাস। চোখের সামনে শত শত মানুষ নিঃস্ব হলেও কোনোভাবেই লাগাম টানতে পারছে না প্রশাসন। আমাদের যে জুয়া আইন আছে সেখানে আসলে অনলাইন জুয়ার নিয়ে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ অনেক কম। আমরা যেহেতু এটা বেশিরভাগই ইয়াঙ্গার জেনারেশন, আমরা এরকম তথ্য পেলে তাদেরকে মা বাবার মাধ্যমে আমরা সামাজিকভাবে সচেতন করার চেষ্টা করছি। আর যারা ক্ষতিগ্রস্ত আসলে এই সম্পর্কে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসলে অভিযোগ আমাদের কাছে আসেনি।
মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট ভিত্তিক এসব বেটিং সাইটগুলোর আর্থিক লেনদেন হয় বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছায় সেসব অপরাধী চক্রদের সহজেই শনাক্ত করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। চট্টগ্রামে গুলিবিদ্ধ সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে চট্টগ্রাম মেডিকেলে মারা যান তিনি। চিকিৎসকরা জানান, আকবরের শরীরে বিভিন্ন অংশ থেকে বেশ কিছু বুলেট বের করা হলেও অবস্থা সংকটাপন্ন ছিল। 23 মে রাতে পতেঙ্গা সৈকত এলাকায় আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঢাকাইয়া আকবর। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ অন্তত 10টি মামলা রয়েছে। হত্যার বিচার দাবি জানিয়েছে আকবরের পরিবার। আমার ছেলেরা যেভাবে নিরভাবে হত্যা করছে বা গুলিবিদ্ধ করছে, তারা বিচার জন্য আল্লাহ করে এবং প্রশাসন করে। আর আপনারা মিডিয়া করবেন, এই আমার আপনারা। খুনির দেয়া তথ্যে নিখোঁজের 2 দিন পর মুন্সিগঞ্জ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টঙ্গিবাড়ির পলাশপুর এলাকার একটি নির্জন জঙ্গল থেকে 2য় শ্রেণীর শিশু হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল হোসাইন। শেষবার তাকে দেখা যায় প্রতিবেশী কিশোর আরিয়ানের সাথে। পরে পুলিশ আরিয়ানকে জিজ্ঞাসা করলে হত্যার কথা স্বীকার করে সে। সাইকেল চালানো নিয়ে বাকবিতণ্ডার জেরে হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ। ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পশুর হাটে শুরু হয়েছে বেচাকেনা। এবার ক্রেতাদের ঝোঁক ছোট এবং মাঝারি আকারের পশুর দিকে। আরো জানাতে রাজশাহী সিটি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটের পশু সরবরাহ এবং দামের বিষয়টি জানতে চাই। ক্রেতা সমাগম কেমন দেখছেন, কেমন ভিড় দেখছেন একটু জানাবেন। সোহার ক্রেতা সমাগম কিন্তু বাড়তে শুরু করেছে আজ থেকে। রাজশাহীর সব থেকে বড় হাট, রাজশাহীর সিটি হাট এবং তাহিরপুর হাট, এই 2টি হাট কিন্তু সব থেকে বড় এবং সিটি। এবং গত কয়েকদিন থেকে ক্রেতা সমাগম কিন্তু কম থাকলেও আজকে পশু এবং ক্রেতা সমাগম আসলে 2টি বেড়েছে বেলা বাড়ার সাথে সাথে। রাজশাহীর যে 9টি উপজেলা থেকে শুরু করে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো থেকে যারা বাড়িতে 2টি 1টি করে গরু লালন পালন করেন এবং ঈদের এই আগে মুহূর্তে যারা এই ব্যবসায়ী রয়েছেন, যারা 8টি 10টি 20টি 30টি করে গরু একসাথে কিনেন, সকলেই কিন্তু আজকে গরু এনেছেন। এবং এই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে গরু আনার পরে আমার ঠিক শেষ মাথা পর্যন্ত সিটি হাটের কিন্তু এই অনেক দূর পর্যন্ত এই হাটটা অনেক বিস্তৃত এবং সেখান পর্যন্ত শুধু গরু নয়, এখানে ছোট বড় গরু এবং মহিষের চাহিদাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে সাথে আজকে বিভিন্ন এলাকার যারা কোরবানি দিবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। অনেকে গরু দেখছেন, প্রথম অবস্থায় আসলে গরু দেখেন। আর বিশেষ করে আসলে কোরবানি দিতে হয় 2 দাঁত থেকে 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁতের এই গরুগুলো মূলত দাঁত তারা দেখছেন। এবং আজকে ক্রেতার সংখ্যা কিছুটা এই বাড়তে শুরু করেছে অন্য অন্য দিনের থেকে। আমরা এর আগে যেমন বানেশ্বরে রাজশাহীর তাহিরপুর হাট অন্য হাটে দেখিয়েছিলাম যে প্রথম অবস্থায় কিন্তু ক্রেতার সমাগম খুবই কম ছিল, তবে আজকে ক্রেতারা আসতে শুরু করেছেন। বলা যায় যে কিন্তু এখন গরু দেখছেন। এবং সেই সাথে সাথে আমি হাটে খোঁজ নিয়েছি, আজকে যে ছোট গরু সেই গরুগুলো 70 থেকে 80 হাজার টাকার মধ্যে কিন্তু কেনা বেচা হচ্ছে। এবং মাঝারি যে গরুগুলো রয়েছে 3 থেকে 4 মোট, সেগুলো 1 লাখ টাকার ওপরে 1 লাখ 20, 30, 40 এর মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও যে 5 থেকে 10 মনের গরু সেগুলো 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা এবং আরও বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে, আমি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে রাজশাহীর সিটি হাট এবং আরও যে হাটগুলো রয়েছে, রাজশাহীর সিটি হাট, রাজশাহীর বানেশ্বর হাট, রাজশাহীর তাহিরপুর হাট এবং রাজশাহীর যে তানোর উপজেলার মুন্ডুমালা সহ রাজশাহী এই জেলায় কয়েকটি হাট রয়েছে। এবং এই কয়েকটি হাটের মধ্যে সব থেকে বেশি পশু সরবরাহ হয় এই সিটি হাট এবং তাহিরপুর হাটে। এবং এই 2টি হাটই বলা যায় যে একদমই জমজমাট থাকে এবং ক্রেতা সমাগম সেটি বেশি থাকে। ঢাকার পাইকাররাও কিন্তু বেশি থাকে। আজকে
আজকেও কয়েকজন ঢাকার পাইকাররা তারা এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি। স্থানীয় পাইকাররা তারাও আসলে প্রথম অবস্থাতে গরু আসছেন এবং তারা যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই করে আসলে কেনাকাটার যে প্রক্রিয়া সেটি আসলে আজকে থেকেই শুরু হবে বলা যায় যে আর 2-1 দিন পরে বেচা কেনা কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে এবং হাটে আরও পশু সরবরাহ হবে। বলা যায় যে বেলা যত বাড়ছে হাটে পশু সরবরাহ কিন্তু তত বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতা সমাগমও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সোহার, তারেক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে শেষ করছি এখনকার মতো সংবাদ সারা দেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।